বন্ধুরা, রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেটা তো আমরা সবাই জানি। তবে তার বাসভবনটি কেমন ছিল সেটা কি আমরা কেউ জানি? দেখেছি কখনো? আমি তো দেখিনি অন্তত। তাই আজ আমার গন্তব্য কলকাতার জানবাজারে অবস্থিত রানী রাসমণি ভবন তথা জানবাজার রাজবাড়ি। ঐতিহাসিক এই রাজবাড়ি ঘুরে দেখার সাথে সাথে তোমাদের বলে দেব এখানে তোমরা আসবে কি করে, কি কি দেখার আছে, এখানে ভিতরে ঢুকতে কি কোনো পারমিশন লাগে, কোনো প্রবেশ মূল্য আছে কি, সবই জানবো আজ। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। প্রথমেই বলি জানবাজারে তোমরা আসবে কি করে। এসপ্ল্যানেড মেট্রোর 5 নম্বর গেট থেকে বেরিয়েই সামনে দেখতে পাবে মেট্রোপলিটন বিল্ডিং, মানে এই সাদা রঙের একটা বড় বিল্ডিং যাকে অনেকে ঘড়ি ঘর বলেও চেনে। দাঁড়াও, বিল্ডিংটা সামনে গিয়ে আরো ভালো করে দেখাচ্ছি তোমাদের। এই যে এই দিক থেকে মেট্রো থেকে বেরিয়েই সামনে ধর্মতলার এই ডোরিনা ক্রসিং এর মোড়টা চোখে পড়বে। এই মোড়টার ডান দিকেই দেখতে পাবে এই সাদা রঙের বিল্ডিংটা। এর পাশের রাস্তাটা হলো এসএন ব্যানার্জি রোড, আর এই রাস্তা দিয়েই 5-7 মিনিট মতো হাঁটলেই পড়বে একটা চৌরাস্তা। এই চৌরাস্তাটাই জানবাজার বাস স্ট্যান্ড। এই চার মাথার মোড়টার চারিদিকটা একটু দেখিয়ে দিই তোমাদের। আর সামনেই লম্বা করে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হলো রানী রাসমণি ভবন। চলো সামনে থেকে দেখা যাক। ডান দিকের রাস্তা ধরে সোজা চলে গেলে পড়বে ওয়েলিংটন আর চাঁদনি চক এরিয়া। আর বাঁ দিকের মোড়টা ক্রস করে এই রাস্তার ওই পারে রানী রাসমণির আরেকটি বাড়ি আছে, সেটাও যাব একটু পরে। আগে চলো এই বাড়িটা দেখে নিই একটু ভালো করে। এখানে বলে রাখি, বাড়িটি একদম রাস্তার পাশেই হওয়ায় এখানে কিন্তু কোনো প্রপার বাইক বা কার পার্কিং নেই। তাই গাড়ি নিয়ে আসলে এদিক ওদিক করে নিজেকেই একটু ম্যানেজ করে নিতে হবে পার্কিংটা। এই রানী রাসমণি ভবনে সকাল থেকে সন্ধ্যে যে কোনো সময় আসলেই প্রবেশ করা যায়, তবে উপরতলায় প্রবেশ নিষেধ। শুধুমাত্র নিচের তলার সামনের পোর্শনটুকুই দেখতে দেওয়া হয় কোনো রকম পারমিশন ছাড়াই, এবং এখানে এন্ট্রি টিকিটও লাগে না কোনো। ভিতরে ঢুকে যা বুঝলাম, নিচের ফ্লোরটা মোটামুটি ঠিকঠাক থাকলেও উপরের ফ্লোরটা একটু মেইনটেনেন্সের অভাব আছে। তবে সামনেই ঠাকুর দালান পোর্শনটা বেশ সুন্দর লাগছে দেখতে, একদম প্রপার জমিদার বাড়ির মতন। এখানে এখনো প্রতি বছর সমস্ত রীতিনীতি মেনে দুর্গাপুজো করা হয়। চলো ঠাকুর দালানের ভেতরটা এবার একটু ঢুকে দেখি। যেহেতু এটা ঠাকুর দালান তাই অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। দেখে মনে হচ্ছে কিছু মাস আগেই এটা রং করা হয়েছে, তাই এত সুন্দর লাগছে দেখতে। রানী রাসমণি দুর্গাপুজো উদযাপন করতেন সব রকম প্রথা ও রীতিনীতি মেনে। সারা রাত যাত্রা হতো। সেই যুগে দুর্গাপুজোয় সাহেবদের মনোরঞ্জন করার প্রবণতা থাকলেও রানী রাসমণি তা করতেন না। জমিদার বাড়ির বউ হওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবনে রানী রাসমণি এক সাধারণ ধার্মিক বাঙালি হিন্দুর মতোই জীবনযাপন করতেন। এই বাড়িতে আর তেমন কিছু দেখার নেই, কারণ উপরের ফ্লোরটাতে রানী রাসমণির বংশধর এবং আত্মীয় স্বজনরা বসবাস করেন, তাই উপরে ওঠা মানা। চলো তাহলে এবার অন্য বাড়িটাতে যাওয়া যাক। ওই যে ওই বাড়িটা দেখলাম এতক্ষণ, এবার চৌরাস্তার মোড় পেরিয়ে যেতে হবে ঠিক উল্টো দিকের এই রাস্তাটা দিয়ে জাস্ট একটুখানি। ল্যান্ডমার্ক হিসেবে এই অরা বলে হোটেলটা মনে রাখতে পারো। ওই যে দেখো মেন রোডের চৌরাস্তার মোড়টা দেখা যাচ্ছে, ওখান থেকে জাস্ট 10 সেকেন্ড এগিয়ে আসলেই বাঁ দিকে দেখতে পাবে রানী রাসমণির এই বাড়িটি। কলকাতা পৌরসভা বাড়িটি ঐতিহ্যবাহী স্থান বলে ঘোষণা করেছে, তাই লেখা আছে কলকাতা হেরিটেজ হাউস অফ রানী রাসমণি। চলো ভেতরে ঢোকা যাক। আগের বাড়িটির মতন এখানেও ঢুকতে কোনো টিকিট লাগে না, তবে দোতলায় প্রবেশ নিষেধ এটা খেয়াল রেখো। 200 বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্যবাহী বাড়ি। আজও এখানে বসবাস করেন রানী রাসমণির আত্মীয় স্বজন ও বংশধরেরা।
সামনে এটাও একটা ঠাকুর দালান, ঢুকবো একটু পরে, তার আগে চারিদিকটা একটু দেখে নি ভালো করে। আচ্ছা, এখানে বলে রাখি, এই যানবাজারে তোমরা ট্রেনে করেও আসতে পারো। সেক্ষেত্রে নামতে হবে শিয়ালদা স্টেশনে। তারপর স্টেশন থেকে বেরিয়ে এনআরএস হসপিটালের সামনে থেকে অনেক বাস আছে যেগুলো যানবাজার যায়। সময় লাগবে মাত্র 10 মিনিট, আর ভাড়া 10 টাকা। এছাড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলা যাওয়ার বাস তো পেয়েই যাবে। ধর্মতলায় নেমে জাস্ট 5-7 মিনিট হাঁটা পথেই যানবাজার, যেমনটা ভিডিও শুরুতেই দেখিয়েছি। চলো এবার ঠাকুর দালানটা দেখে আসি। এখানেও অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। এই ঠাকুর দালানেও প্রতি বছর সব রকম নিয়ম ও রীতিনীতি মেনেই দুর্গাপুজো করা হয়। রানী রাসমণির শ্বশুরমশাই শ্রী প্রীতিরাম দাস এই বাড়িটি নির্মাণ করেছিলেন এবং প্রায় 7 থেকে 8 বছর সময় লেগেছিল এই জমিদার বাড়িটি নির্মাণ করতে। ভিতরে ঢুকেই চোখে পড়ল বিশাল বিশাল পিলার, ছাদের কড়িকাঠ, ঝাড় লণ্ঠন ও সামনে রানী রাসমণির একটি সুন্দর মর্মর মূর্তি। (1793) সালের 28শে সেপ্টেম্বর তৎকালীন কাঞ্চনপল্লীর কোনা গ্রামে, যেটা এখন হালিশহর কাঁচরাপাড়া নামে পরিচিত, সেখানে রানী রাসমণির জন্ম হয়। পিতা হরেকৃষ্ণ দাস ও মাতা রামপ্রিয়া দাস জন্মের পর ওনার নামকরণ করেন রাসমণি দাস। মাত্র 7 বছর বয়সে তিনি তার মাকে হারান। তারপর মাত্র 11 বছর বয়সে কলকাতার যানবাজারের ধনী মাহিষ্য জমিদার বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয়। তাদের 4 কন্যা সন্তান ছিল: পদ্মমণি, কুমারী, করুণাময়ী ও জগদম্বা। 1836 সালে স্বামীর মৃত্যুর পর রানী রাসমণি স্বহস্তে তার জমিদারির ভার তুলে নেন এবং অত্যন্ত ক্ষমতার সঙ্গে তা পরিচালনা করতে থাকেন। রানী রাসমণি তার বিবিধ জনহিতৈষী কাজের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। কলকাতার অধিবাসীদের গঙ্গা স্নানের সুবিধার জন্য তিনি কলকাতার বিখ্যাত বাবুঘাট, আহিরিটোলা ঘাট ও নিমতলা ঘাট নির্মাণ করেন। প্রেসিডেন্সি কলেজ, ইম্পিরিয়াল লাইব্রেরি নির্মাণ করতেও প্রচুর অর্থ সাহায্য করেছিলেন। এছাড়া তিনি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এটা তো আমরা সবাই জানি। রানী রাসমণি ছিলেন 19বিংশ শতাব্দীর বাংলায় নারী ক্ষমতায়নের প্রতীক ও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান পৃষ্ঠপোষক। রানীমা সাধারণ মানুষের প্রতি দয়া মায়া থাকার জন্য তিনি লোকমাতা সম্মান লাভ করেন। 1861 সালের 19শে ফেব্রুয়ারি কালীঘাটের বাড়িতে রানী রাসমণি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরে তার মৃতদেহ কেওড়াতলা মহাশ্মশানে চন্দন কাঠে দাহ করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। রানী রাসমণির মৃত্যুর পর তার জন্ম শতবার্ষিকীতে ভারত সরকার তার স্মৃতি রক্ষার্থে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। 200 বছরেরও বেশি পুরনো আজকে এই দুটি ঐতিহাসিক রাজবাড়ি দেখে আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।